আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন ধরে একটা রিকোয়েস্ট আসতেছিল এরকম যে ভাই পর্নোগ্রাফি নিয়ে অনেক ভিডিও দেখছি, অনেক কিছু করছি, কিন্তু এটার কোনো সমাধান আসলে হচ্ছে না। আমি জিনিসটা নিয়ে আসলে একটু অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আসলেই আমাদের বিশেষ করে যুব সমাজের সবথেকে বড় ব্যাধি যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই পর্নোগ্রাফি, তারপরে বিভিন্ন আরও অনেক গুনাহ টাইপের কাজ আছে যেগুলো। এবং আলেমরা এই ব্যাপারে সম্পূর্ণ একমত হবেন এবং তারা অলরেডি এটা নিয়ে কথা বলতেছেন যে এই যে রিসেন্ট টাইমসে এত ভূমিকম্প হচ্ছে, অনেক ডিজিজ দিয়ে আমরা যাচ্ছি, এটার মেইন একটা কারণ কিন্তু জিনা এবং হচ্ছে এই পর্নোগ্রাফি। এটা একটা অভিশাপ। আমি জানি আপনি যেই হন না কেন, যদি আপনি এটার আশপাশ দিয়ে কোনোদিন জীবনে যেয়ে থাকেন, এটার সমাধান পাওয়াটা যে অনেক কঠিন এটা আপনি জানেন। আপনি এটা নিয়ে অনেকগুলো ভিডিও দেখছেন হয়তো, কিন্তু সমাধান হয় নাই। আমি চাচ্ছি এইটা যেন আপনার দেখা পর্নোগ্রাফির ওপর ফাইনাল অ্যান্ড শেষ ভিডিও হয়, যেটা পর্নোগ্রাফি রোধ করতে আপনাকে সাহায্য করবে। এই ভিডিওটাতে আমরা একদম পুরো ব্যাপারটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করব যে কেন পর্নোগ্রাফিটা আসলে সায়েন্টিফিক্যালিও খারাপ, নট এক্স্যাক্টলি যে আমাদের রিলিজনে এটা হারাম, এটা আমরা সবাই জানি, বাট তার উপরেও এটা কিভাবে আমাদেরকে ফিজিক্যালি হার্ম করতেছে সেই জিনিসগুলো তো থাকবেই। তার সাথে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদিও এটার জন্য আমার বয়স অনেক ছোট। আমি অভিভাবকদেরকে বলবো যে ভিডিওটা যদি একটু সময় পান একটু দেখে ফেলবেন, কারণ আমি বিশ্বাস করি যে আজকে যুব সমাজের যে অবক্ষয়টা হইতেছে এটার জন্য হয়তো অভিভাবকদের উদাসীনতাও কিছুটা হইলেও দায়ী। এই দায়ভারটা যদি আমি একজন অভিভাবক হইতাম, আমি এটা নিয়ে নিতাম। আমারও নিজের কাজিন আছে, ছোট ভাই বোন আছে, তো আমি এটা জানি। তো যদি তারা কোনো অন্যায় করে থাকে সেটার দায়ভার কিছুটা হইলেও আমার আসে। সো আমাকে হয়তো জিনিসগুলো একটু আরেকবার চিন্তা করে দেখা উচিত যে আমার বাচ্চার সাথে বা আমার ছোট ভাই বা ছোট বোনের সাথে আসলে কি ঘটতেছে, কতটা বিপজ্জনক একটা পর্যায়ে আছে। সেটার জন্য আমি বলবো যে ভিডিওটা প্রত্যেকেই একবার করে হইলেও দেখবেন। আমি চেষ্টা করব সম্পূর্ণ সমাধানটা দেওয়ার, যে আসলে হোয়াট ইসলাম সেইস, হোয়াট সায়েন্স সেইস অ্যান্ড হোয়াট ইউ শুড ডু অ্যাজ আ ম্যান, অ্যাজ আ ওমেন। আসেন ভিডিওটা শুরু করি। সো পর্নোগ্রাফি আসলে আমরা খারাপ কেন বলি? তো বেসিকলি আপনারা যারা পড়ালেখা ঠিকমতো মানে পড়ালেখায় আছেন, যারা যেসব বাচ্চারা পড়ালেখায় থাকে বা আপনার সন্তান যদি পড়ালেখায় থাকে, যে লোকটার পড়ালেখা আছে কিন্তু বলে যে ভাই আমার ঠিকমতো পড়ালেখা হয় না, আমার 24 ঘন্টার ভিতরে 2-3 ঘন্টা আমি হয়তো পাই, বাকি টাইম কই দিয়ে যায় আমি জানিও না, এমন না যে আমি খুব ইম্পর্টেন্ট কিছু করে ফেলি, কিছুই না। আপনি একদম 10 জন থেকে 9 জন পিক করলে আপনি কনফার্ম থাকতে পারেন যে এই লোকটা পর্নের সাথে অ্যাডিক্টেড এবং খুব বাজেভাবে অ্যাডিক্টেড। অর্থাৎ সে একটু পরপর তার একটা ডোপামিন রাশ দরকার পড়ে, অর্থাৎ সে পর্নোগ্রাফি দেখে, হয় সে গেট লাগায় দেখে অথবা সে বাথরুমে যায় দেখে, যেভাবে হোক সেই জিনিসটার সাথে জড়িত। এই যে পর্নোগ্রাফি তার পড়ালেখার যতটুকু ক্ষতি সাধন করতেছে, এটাকে না হলে আমি কোনো দিক দিয়ে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, পড়ালেখা খারাপ করতেছে, পড়ালেখাই তো জীবনের সব না, হয়তো সে অন্য কিছু করবে বা কিছু একটা হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ এটা শুধুমাত্র পড়ালেখার ক্ষতি করে না। এমন অনেকেই আছে যারা হয়তো কর্মজীবী, চাকরিজীবী, তাদের ক্ষেত্রে যদি এই জিনিসটা প্রকট হয়ে যায়, তাদের কিন্তু কর্মজীবনেও অনেক বড় বড় ব্যাঘাত ঘটে। পর্নোগ্রাফি জিনিসটা কিরকম জানেন? আমরা ছোটবেলায় গেম খেলতাম। আমার এখনো মনে আছে যে আমরা জিটিএ ভাইস সিটি গেমগুলো খেলতাম, সবাই খেলছে। তো এই গেমগুলোর ভিতরে কি হয় জানেন? এই যে একটা ক্যারেক্টার দিয়ে দেয়, ও বিভিন্ন গাড়ি টাড়ি চালায়, বাড়ি টাড়ি কিনে, প্রপার্টি কিনে। তো যখন বড় হয়েছি জিনিসটা খেলা বাদ দিছি, কারণ একটা জিনিস আমি বুঝতে পারছি যে এই গেমগুলো খেলতে আসলে আমাদের ভালো লাগতো কেন। এটা লাগার কারণ হইতেছে, আপনি যদি নর্মাল বেসিক মানে লাইক সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝেন, দেখেন এই গেমের ভিতরে আপনি গাড়ি কিনতেছেন, বাড়ি কিনতেছেন, অর্থাৎ সম্পদশালী হচ্ছেন। তো হয়তো আমরা রিয়েল লাইফে সম্পদশালী হইতে পারতেছি না, কিন্তু অ্যাটলিস্ট গেমের ভিতরে যে ক্যারেক্টারটা আমাকে দিছে সে তো সম্পদশালী হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি ডোপামিন রাশ দিত, অর্থাৎ খুব ভালো লাগতো যে আরে আমার তো গাড়ি আছে, এটা আছে, ওইটা আছে, কই আছে, গেমে আছে। তো একটা বাচ্চা ছেলে খেলতেছে, আমরা ধরলাম যে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ও হেদায়েত পাইলে আস্তে আস্তে করে সব কিছু থেকে দূরে চলে আসবে। বাট যদি আপনি এটা বুঝেন যে একটা বয়স্ক লোক, যে একজন ফুল গ্রোন ম্যান, ফুল গ্রোন ওমেন বা একজন স্কুল কলেজের স্টুডেন্ট, সে যদি 24 ঘন্টা গেম খেলে, আপনার অবশ্যই এখানে ভাবা উচিত যে সে কিছু একটা ভুল করতেছে। কারণ তার নিজের জীবন নিয়ে চিন্তা করার কথা ছিল, তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করার কথা ছিল, তার বাবা মা বয়স্ক হচ্ছে সেটা নিয়ে কথাবার্তা বলার কথা ছিল, চিন্তা করার কথা ছিল। সেটা বাদ দিয়ে সে তার গেমের ক্যারেক্টারকে ডেভেলপ করতেছে, যেটা একটা আনইনস্টল করলেই পুরোটা আনসেভড হয়ে যায়, ওই লাইফের কোনো ভ্যালু নাই। এইটারই
একটা অ্যাডাল্ট ভার্সন হচ্ছে পর্নোগ্রাফি। অর্থাৎ যেই বয়সে একটা ছেলে বা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কথা, বিবাহ করে সে তার সংসার লাইফে প্রসপার করার কথা, তার নিজের জীবনকে গোছানোর কথা, সেই সময়ে সে পর্নো দেখতেছে। আপনি হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, এই ছেলেটার তো আর কিছু করার সুযোগ নাই, এ আসলে কি করবে? অবশ্যই সুযোগ আছে। আপনি মানে এটা তো কোনোদিন এটা একটা উত্তর হইতে পারে না যে ভাই আমার হাতে একদমই কিচ্ছু নাই, আমার কোনো মানে লাইক রুটি রুজি নাই, সো আমি কিভাবে ভাই পর্ণ বাদ দেবো, এটা কখনোই উত্তর না। কারণ ইসলামে যেটা বলে, আমি যদি একটু ছোট্ট করে রিলিজনের কথা বলি, খুব ইজি। একটা মানুষের যখন পর্নোগ্রাফির প্রতি খুব বেশি আসক্তি আসে, আপনি একজন নর্মাল মানুষ, আপনার জৈবিক চাহিদা আছে, এটা খুব স্বাভাবিক। তো ইন দ্যাট কেস আপনি যদি অজু করেন, অজু করলে অটোমেটিক্যালি আপনার এটা সমাধান হয়ে যাওয়ার কথা। অজু করে 2 রাকাত নামাজ পড়েন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আপনি যদি এরকম টার্গেট রাখেন যে আমি এই নামাজটা পড়ছি, ধরেন যেমন এই যে আসর আর মাগরিব খুব ক্লোজ, তো আপনি যদি চিন্তা করেন আমি আসরের নামাজের অজুটা মাগরিবে নামাজ পড়বো ওই অজু দিয়েই, এই মাঝখানটা কিন্তু সেফ হয়ে গেছে। সো অজু করা অবস্থায়, পাক পবিত্র অবস্থায় আপনার মাথায় কিন্তু কখনোই শয়তানের তাড়না আসতে পারে না। শয়তানের তাড়না আসলে আপনি অনেক ধরনের সূরা আছে, দোয়া আছে, সেটা পড়তে পারেন। আরও একটা বেস্ট একটা প্র্যাকটিস হচ্ছে, এখন অনেকেই কিন্তু কিটো ডায়েটের কথা বলে, সেটা খুব বেস্ট একটা প্র্যাকটিস হচ্ছে আইএমএ বীজের রোজা রাখা, অথবা মাঝে মাঝেই রোজা রাখা নিষিদ্ধ দিনগুলো বাদে। এটার কিন্তু খুব বড় একটা বেনিফিট আছে। আপনি যেমন ফিজিক্যালি খুব স্ট্রং থাকবেন, এটা কিন্তু কখনোই লাইক আনহেলদি কিছু না। আমি নিজে প্র্যাকটিস করে দেখছি, ঠিক আছে? মানে একদম মানে সুন্নতি পদ্ধতিতে যদি আপনি রোজা রাখেন, ধরেন সেহরির টাইমে আপনি হচ্ছে খেজুর নেবেন, খেজুর নিয়ে মাঝখানে একটা ফালি দিয়ে ভিতরে একটু বাটার দেবেন, বাটার দিয়ে এটা খাবেন। জাস্ট 2টা খেজুর যদি খান, আপনি সন্ধ্যা পর্যন্ত যদি 10 প্লেট ভাত খাইতেন, তার থেকে বেশি এনার্জি পাবেন, বিকজ এটা সুন্নতি খাবার এবং এটার অ্যাকচুয়াল সায়েন্টিফিক পাওয়ার অ্যান্ড বেনিফিটস আছে। অর্থাৎ উইথ জাস্ট 2টা পিস অফ ডেটস, মানে 2টা পিস অফ খেজুর, আপনার 10 প্লেট ভাত খেলে আপনি মারা যাবেন। বাট 2 পিস খেজুর এটা আপনাকে অনেক বেশি একটা পুশ দেবে। সো আপনি একে তো পড়ালেখাও ভালো করবেন, আপনি হারাম সব কাছ থেকে দূরে থাকতেছেন। সো সমাধান আছে। এখন আমি আপনাকে একটু ছোট্ট করে টাইনা বলে দিই যে আসলে কেন এরকমটা আপনার কাছে মনে হয় যে ভাই পর্নোগ্রাফি, যদি কারো কাছে মনে হয় থাকে যে ভাই পর্নোগ্রাফি বাদে তো পসিবল না, আমি আমার জৈবিক চাহিদা পূরণ করবো কীভাবে? সো ব্যাপার হচ্ছে ভাই, আমরা সবসময় যে সিস্টেমটার কথা বলি, সেই সিস্টেমটা কিন্তু চাই এইটা, যে যেন আপনি পর্নোতে আসক্ত থাকেন, যেন আপনি আপনার ক্যারিয়ারে কখনো উন্নতি না করতে পারেন, যেন আপনার সামনে কখনো সত্য না আসুক, এটা কিন্তু ওরা চায়। আপনি যদি একটা সূক্ষ্ম বিশ্লেষণ করেন ব্যাপারটাতে, আপনি নর্মালি চিন্তা করে দেখেন, একটা পুরুষ মানুষ তার লাইফের বেস্ট পারফরমেন্স যেটাকে বলে, বা বেস্ট টেস্টোস্টেরন লেভেল যেটাকে বলে, সেই সময়সীমাটা কিন্তু ভাই মোটামুটি 18 থেকে 26-27-এর মধ্যে। কিন্তু আপনি যদি বাংলাদেশের মেজর, একদম মেজরিটি ম্যারেজের সীমা চিন্তা করেন, যে একটা পুরুষ কখন বিয়ে করে, আপনি খেয়াল করলে দেখবেন সে বিয়ে করে 30, 28, 29, মানে এমন একটা টাইমে সে বিয়ে করে যখন কিন্তু তার অলরেডি তার ম্যানলি যতগুলো মানে লাইক হরমোনস আছে সেগুলো কিন্তু ডিক্লাইনের পর্যায়ে। এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় ভাই, যে সে কিন্তু একটা সাকসেসফুল হ্যাপি ম্যারেজ পাচ্ছে না। কারণ কি চিন্তা করেন, এখন কিন্তু নারী পুরুষ উভয়ই পর্নে আসক্ত। সে যখন পর্ন ভিডিওতে আসক্ত, সে তার পার্টনারকে ওই পর্ন ভিডিওর মতোই চিন্তা করে। একটা নর্মাল একটা ব্যাপার চিন্তা করেন, আমরা ছোটোবেলায় তো মানে ধরেন 2-1টা মুভি দেখছি। তো ধরেন আপনি যখন একটা তামিল মুভি দেখতেছেন, আপনি দেখতেছেন যে একজন নায়ক 50 জনকে মারতেছে একা ওয়ান সিঙ্গেল গায়। সো আপনি এটা জানেন যে এটা এটা শুটিং হচ্ছে, এটা অ্যাক্টিং, ভিএফএক্স আছে, অনেক কিছু আছে। এখন ধরেন আপনার স্ত্রীও যদি মনে করে যে এই লোকটা রিয়েল লাইফে 50টা জনকে মারতে পারতে হবে, এটা তো কখনো সম্ভব না। কিন্তু ধরেন এই মহিলা মানুষটার মাথায় সিস্টেম শিখিয়ে দিছে যে একজন পুরুষ মানেই সে একা 50 জনকে মারতে পারবে, টোকা দিলে উড়ে চলে যাবে। তাহলে এই মেয়ে কিন্তু কোনো পুরুষের সাথে সন্তুষ্ট কখনো হইতে পারবে না, কারণ সে এটা এক্সপেক্ট করবে। ঠিক একইভাবে আপনি উল্টা জিনিসটাও চিন্তা করতে পারেন, অর্থাৎ আপনাকে পর্নোগ্রাফি যেই ধরনের মডেল আপনার সামনে উপস্থাপন করতেছে, যেটা কমপ্লিটলি হারাম, ওইটা দেখে একজন পুরুষ তার ওয়াইফকে যেরকম চিন্তা করে, তার ম্যারেড লাইফটা যেরকম ডিজাইন করে, যেরকম কল্পনা করে, এইটা কিন্তু রিয়েল লাইফের সাথে কখনোই যাবে না। বিকজ রিয়েল লাইফ এতটা কালারফুল কখনোই হইতে পারে না, অনেক সমস্যা থাকবে, অনেক প্রবলেম থাকবে। সো এই যে প্রবলেমগুলা যখন সে তার রিয়েল লাইফে ঢুকে, যেহেতু সে ওইটা এক্সপেক্ট করতেছে, এটা তো পায় না। সো সমাজ না খুব ছোট্ট সূক্ষ্ম করে একটা জিনিস আপনার ব্রেনে ঢুকাই দিছে। আপনি যদি ফলটা ধরতে না পারেন, আমি আপনাকে ধরাই দিই। দেখেন, আপনি জানেন
যে একটা লোক তো একা 50 জনকে মারতে পারবে না, অর্থাৎ তমুক একজন হিরো 50 জনকে মারে, এটা পসিবল না, কথা তো অ্যাক্টিং। ভাই পর্নোগ্রাফিও তো অ্যাক্টিং, মানে পর্নোগ্রাফিও তো স্টেজড, পর্নোগ্রাফিও তো স্ক্রিপ্টেড, পর্নোগ্রাফিও তো ভিডিও, এটা একটা স্ক্রিপ্ট। আমি এখানে স্ক্রিপ্ট নাই সামনে, আমি যেটা জানি সেটা আপনাকে বলতেছি, বাট পর্নোগ্রাফির তো স্ক্রিপ্ট থাকে। সো ওইটা একটা ফিল্ম, ওইটা একটা মুভি, এবং আপনি যদি একটু রিসার্চ করেন এই পর্নোগ্রাফি অথবা এই গেমিং ইন্ডাস্ট্রি, এগুলোর সাইজ আপনার হলিউড বলিউড 3-4টাকে একসাথে কিনতে পারবে, এত বড় ইনভেস্টমেন্টে এগুলো চলে। সো এটা লিটারালি একটা অ্যাক্টিং মুভি, সিনেমা যাই বলেন, এটা সিনেমা। সো সমাজ আপনার মাথায় এটা ঠিকই ঢুকাইছে যে যদি শাহরুখ খান 50টা লোককে মারতে পারে এটা অ্যাক্টিং, সো তোমার মারা লাগবে না। কিন্তু পর্নোগ্রাফি হয়তো বা রিয়েল, তুমি তোমার রিয়েল লাইফে এক্সপেক্ট করো তোমার পার্টনার যেন এরকম হয়, তুমি এক্সপেক্ট করবা পার্টনারের কাছ থেকে সবকিছু। অর্থাৎ আপনি পর্নোগ্রাফিতে যা দেখতেছেন আপনি আপনার পার্টনারের কাছে তাই এক্সপেক্ট করতেছেন। সমস্যাটা কোথায় আপনাকে বলি, যখন মিলতেছে না তখন আপনার ঘরের মধ্যে মনোমালিন্য শুরু হইতেছে, তখন দেখা যায় যে ব্যভিচার কিংবা জিনার মতো কাজগুলো হইতেছে। সে হি ওর শি ইজ ট্রাইং আউট নিউ, সে মনে করতেছে না কারো না কারোর মধ্যে তো পাবো, হয়তো বা হবে। সিনেমা কিন্তু আপনাকে ওইটাই শেখায় যে কারো না কারোর মধ্যে তো পাবেন। সো সে তখন অনেক মানুষকে ট্রাই আউট করা শুরু করতেছে, সমাজে জিনা ঢুকতেছে, ব্যভিচার ঢুকতেছে। ইন দি এন্ড আপনার সংসারটা যখন ভাঙতেছে, আপনি কখনই আপনার ক্যারিয়ারই ফোকাস করতে পারতেছেন না, না পারতেছেন আপনার রিলিজনে ফোকাস করতে, না পারতেছেন আপনার এডুকেশনে ফোকাস করতে, পুরোটা ডেস্ট্রয়েড। দিন শেষে সিস্টেম আপনাকে যা খাওয়াবে সেটাই আপনি খাইতেছেন। অর্থাৎ সিস্টেম যেটাকে হ্যাঁ বলবে হ্যাঁ, যেটা মিথ্যা সেটা মিথ্যা। সিস্টেম আপনার কাছ থেকে পিরামিডের রহস্য লুকায় ফেললো, আপনি দেখলেন না। রথচাইল্ডের রহস্য লুকায় ফেললো, দেখলেন না। নিকোলা টেসলার যে আবিষ্কারগুলো ছিল পিরামিড নিয়ে লুকায় ফেললো, দেখলেন না। আপনার মাথায় কিছুই নাই, আপনাকে জাস্ট সিস্টেম যা শিখেছে তাই, যা বুঝাচ্ছে তাই। এই যে সিচুয়েশনটা ভাই, এই যে অবস্থাটা, এটার পিছনে দায় কি? পর্নোগ্রাফি। অর্থাৎ একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে বড় হয়ে চিন্তা করে যে আমার আফটার ম্যারেজ লাইফটা এরকম হবে, বিয়ের পরে যখন দেখে এরকম না, তখন সে একে তো লজ্জায় বাপ মাকে বলতে পারে না যে আমার পার্টনার আমার পছন্দ না, কারণ আমি তো ছোটবেলায় এটা দেখছি, এরকম তো না, লাইফ তো এমন না, সেটা না পারে কমপ্লেন করতে। দিন শেষে কি করে? দিন শেষে নিজের মধ্যে থুবড়ে 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 মরে। বাট যদি পর্নোগ্রাফিটা না থাকতো, এই বাচ্চা কাচ্চাগুলা যদি ইসলামী নিয়ম অনুযায়ী যখনই তার যোগ্যতা হয়েছে তখনই যদি তারা একটা বৈবাহিক সম্পর্কে আসতে পারতো, এটা একই সাথে হালাল হইতো। এবং যেহেতু এটা হালাল, তারা কখনো পর্নোগ্রাফির সাথে আসক্ত ছিল না। তারা শুরু থেকেই রিয়েল লাইফ যেটাকে বলা হয়েছে একটা ইবাদত, অর্থাৎ স্বামী স্ত্রীর মিলন যেটাকে একটা ইবাদত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন এটা একটা ইবাদত। সেই ইবাদতের মধ্যে দিয়ে সে যখন বড় হইতো, কখনোই আরেকজন পার্টনারের সাথে কিন্তু বিতৃষ্ণা আসার কথাই না। কিন্তু যদি বিতৃষ্ণা না আসে তাহলে তো সংসার ভাঙবে না, সংসারে ফাটল আসবে না, তাহলে আমরা ফেমিনিজম খাইতে পারবো না, তাহলে আমরা এলজিবিটিকেও খাওয়াতে পারবো না। এই কারণে সিস্টেম চাই আপনি যেন পর্নে আসক্ত থাকেন। একটা লাস্ট লাইন দিয়ে আমি আপনাকে এটা সমাধান দিয়ে যাই। লাস্ট একটা লাইন দেখেন, আপনি যখন পর্নোগ্রাফিতে আসক্ত এবং আপনি যখন ম্যাস্টারবেশনে আসক্ত, আপনি জানেন ম্যাস্টারবেশনের অনেক সায়েন্টিফিক্যাল বাজে দিক আছে, এটা আমি ধরলাম আপনি জানেন। মানে একটা লজ্জার দিক বলি আপনাকে, যাদের মাথায় যাদের ভিতরে ছোট্ট করে একটু ইমানের নূর আছে, আচ্ছা ভাই আপনি কি এমন একটা লোকের সামনে এই ম্যাস্টারবেশন কাজটা করতে পারবেন যাকে আপনি রেসপেক্ট করেন, যাকে সম্মান করেন? এটা আপনার পসিবল? ধরেন তো আব্বার সামনে পারবেন? আস্তাগফিরুল্লাহ, পারবেন? লজ্জা লাগে না? বললে মনে হয় না যে ভাই কি বলতেছেন, চুপ করেন, বলেন না, এমন লাগতেছে না? তাহলে আপনি কেমনে ভাই চার দেয়াল আটকায় ম্যাস্টারবেট করেন যেখানে আপনি জানেন যে মহান আল্লাহ রব সবসময় আপনাকে দেখতেছে? ভাই লজ্জা লাগে না? ভয় লাগে না? আপনি বুঝতেছেন যে কত সিভিয়ার একটা জিনিস নিয়ে কাজ করতেছেন? এমন মানুষ আছে যার জন্মের পরে চোখ ব্যাকটেরিয়াতে খায় ফেলায়, আর আপনি এমন একটা জায়গাতে হাত দিয়ে এমন একটা কুকর্ম করতেছেন যে জায়গাতে যদি মহান আল্লাহ জাস্ট একবার আপনাকে অভিশপ্ত করতে চায় ভাই, আপনি আর কোনোদিন একটা সন্তানের বাবা হইতে পারবেন না, সন্তানের মা হইতে পারবেন না। আপনি বুঝতেছেন? একটা মিনিমাম লজ্জাবোধ কিন্তু থাকার কথা। অর্থাৎ আমি ভাই একদম কড়া দাগে একটা জিনিস বিশ্বাস করি, একদম কড়া দাগে, খুব স্ট্রেট কাট সমাধান। যারা বাচ্চারা আসো, শোনো, স্টুডেন্ট যারা আসো অ্যান্ড যারা প্যারেন্টস আছেন তারা অলরেডি জেনে গেছেন, বাট দিস ইজ দ্য সলভ। তোমার জৈবিক চাহিদা আছে, সমাধান হচ্ছে দ্রুত তুমি একটা হালাল বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হও। বাট যতদিন না সেই যোগ্যতা তোমার মধ্যে আল্লাহ দিচ্ছেন, সেই বারাকা আল্লাহ তোমাকে দিচ্ছেন, ততদিন পর্যন্ত যতবার জৈবিক চাহিদা আসবে ওযু করে নামাজ পড়বা, ওযু করে পুশ আপ দিতে পারো, ওযু করে এক্সারসাইজ করতে পারো। এটা হচ্ছে 1 নম্বর কথা। সেকেন্ড পয়েন্ট,
এগুলোতেও যদি সমাধান না হয় তখন জাস্ট একটা বার চিন্তা করবেন যে ইউ আর বিং ওয়াচড বাই দ্য অলমাইটি আল্লাহ। যেই কাজটা আপনি বাপের সামনে করতে পারেন না সেটা আপনি মহান আল্লাহর সামনে কিভাবে করতেছেন ভাই? এই সাহস কলেজাটা কিভাবে হয়? আপনার কিন্তু শিরশ্ছেদ করা উচিত যদি কাজটা করেন আপনি, যে কিভাবে সম্ভব এটা। যদি আমি জাস্ট এতটুকু বিশ্বাস করি, আপনার যদি ঈমান থাকে, আপনি যদি জাস্ট এতটুকু বিশ্বাস করেন যে মহান আল্লাহ আপনাকে দেখতেছেন, ফেরেশতাগণ দেখতেছে, তারা দেখতেছেন, আপনার প্রত্যেকটা জিনিস কাউন্ট হচ্ছে, তো আপনি মহান আল্লাহ যার আরশের সামনে দাঁড়ানোর আগে আমাদের কান্না চলে আসে যখন নামাজে আমরা আরশের চিন্তা করি, যে আমরা হয়তো, আমি যখন কল্পনা করতে পারি যে আমি নামাজে আল্লাহর আরশের সামনে হয়তো জাস্ট কল্পনা দাঁড়ায় আছি, চোখ বায়ে পানি পড়ার কথা, সেই মহান আল্লাহ আপনাকে 24/7 দেখতেছে, আপনি কিভাবে কাজটা করতেছেন? লজ্জা লাগে না? সো জাস্ট ভিতরে যদি ছোট্ট ন্যূনতম একটা ইমানের সেন্স থাকে, এই কাজটা আপনি করবেন না, এই কাজটা করবেন না। দ্যাটস ইট, দ্যাটস দ্য সলিউশন। সো এই যে এপিসোডগুলো আমরা, এটা হচ্ছে এপিসোড 1 ছিল। আমরা মূলত একটা নতুন প্লেলিস্ট বানাচ্ছি যেটার নাম হচ্ছে বারাকা ইন স্টাডিজ। অর্থাৎ আপনার যারা স্টুডেন্ট আছে, যারা গার্ডিয়ান আছেন, যাদের বাসায় স্টুডেন্ট আছে আর কি, এক কথায় আপনি আপনাদের স্টুডেন্ট অথবা অ্যাজ এ স্টুডেন্ট আপনি যেন আপনার পড়ালেখাটাকে বরকতময় করতে পারেন, যেন এখানে বারাকা থাকে, যেন আপনার জীবিকায়ও বারাকা থাকে, বিকজ এটার পরের স্টেপে আপনার ক্যারিয়ার, সেটা নিয়ে এই সিরিজটা আসবে। যারা আলটিমেট সিলেবাস দেখে থাকেন তাদের জন্য এই সিরিজটা খুব মজা লাগবে, আর যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য এটা খুব ভালো লাগবে। তো সিরিজটার নাম আবারও বলতেছি, এটা হচ্ছে বারাকা ইন স্টাডিজ। এটা ছিল এপিসোড 1। নেক্সট এপিসোড তুমি কি নিয়ে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা, এবং কমেন্টে আমাদের একটা কমিউনিটিও দেওয়া থাকবে যেখানে আমরা একসাথে আমাদের ধর্মীয় সবগুলো ব্যাপারকে মাথায় রেখে সেই অনুযায়ী নিজের অনুশাসনটাকে সেট করে আমরা পড়ালেখায় অনেক ভালো করতে পারি, কিভাবে ইসলামিক ওয়েতে সুন্নতি পদ্ধতিতে আমরা দিনের সময়টাকে অনেক বাড়ায় ফেলতে পারি, অনেক বেশি ঈমান আমলের পাশাপাশি পড়ালেখাও করতে পারি, নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারি। এই সব কিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো এই প্লেলিস্টটাতে বা এই সিরিজটাতে। সবাই আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।